সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, সামষ্টিক অর্থনীতি কি অবস্থা কি, আমাদের পুঁজিবাজারের ব্যাংকিং খাতেরই বা কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব এবং সাবেক বিএসসিসি চেয়ারম্যান, আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। স্যার, আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মজিদ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি তো এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, এখন আপনি অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত। ওভারঅল অর্থনীতি আপনি ভালোভাবে দেখে আসছেন, সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। এখন যে অর্থনীতির যে পজিশন দাঁড়িয়ে আছে, আমরা দেখছি মোটা দাগে সূচকগুলো ইতিবাচকই আছে, কিন্তু ব্যাংকিং খাত যদি বলেন বা ক্যাপিটাল মার্কেট যদি বলেন, মোটামুটি আর্থিক খাতে একটি বিশৃঙ্খলা আমরা দেখছি। এইটার যদি আপনি বিশ্লেষণ করেন। ধন্যবাদ। আমরা এখন কথা বলছি এপ্রিল মাসের 5 তারিখ। হ্যাঁ, অর্থ বছর শেষ হতে আর কয়েক মাস বাকি। এই সময়টা দিয়ে সাধারণত আমাদের রিসোর্স কমিটির মিটিং হয়ে থাকে। আগামী বছরের এডিপি বা বাজেটের সাইজ কী হবে সেগুলোর নির্ধারণের ব্যাকআপে আছে আমার 10 মাসের বা 9 মাসের অর্থনৈতিক অবস্থার সূচক অগ্রগতির। ঠিক এইরকম একটা সময় দাঁড়িয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আর 10টি অর্থ বছরের তুলনায় এবছরের অর্থ বছরটা যেহেতু আমাদের বাজেটটি একটি বড় ছিল, অ্যাগ্রেসিভ বাজেট ছিল, স্বাভাবিক থাকতেই হবে, সামনেও হয়তো হবে, কিন্তু সেই তুলনায় রেভিনিউ আমাদের সেইভাবে অর্জিত হয়নি। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি এডিপির একটা বড় ধরনের কাট হবে এবং ভিজাভিজ অর্থ বাজার যেটা বলি আর কি, পুঁজি বাজার বা সব কিছুই, সেগুলোতেও সাম্প্রতিককালের কিছু উত্থান পতন ঘটনা বা ইত্যাদির থেকে মনে হতে পারে যে এটা একটা, আপনি বিশৃঙ্খল শব্দটা ব্যবহার করেছেন, আমি বিশৃঙ্খল বলি না, কিন্তু একটি স্থবিরতা বা একটা কারেকশন বলে আমাদের পুঁজিবাজারের ভাষায়, একটা কারেক্টিং মুডে আছে আর কি, বা এই ব্যবস্থায় আছে। হ্যাঁ, এটা ঠিক যে অর্থনীতি যদি খুব চলনশীল থাকতো বা থাকে এবং চারিদিকে যদি সমস্ত সূচক বা কাজগুলো যদি পারস্পরিক সমন্বয়ের সাথে, হ্যাঁ, এক জায়গায় হয়তো খুব ভালো হচ্ছে কিন্তু আরেক জায়গায় হচ্ছে না, এক জায়গায় হয়তো টাকা জমা হচ্ছে কিন্তু আরেক জায়গায় সেই টাকা থাকছে না, বা এরকম ধরনের একটা বিষয়ের ক্ষেত্রে যে একটা চঞ্চল যে অবস্থাটা সেটাই অ্যাকচুয়ালি বিদ্যমান। তবে এটা ঠিক, অর্থনীতিকে অর্থনীতির মতোই চলতে দিতে হবে, থাকতে হবে, থাকবেও। এটা এই আলোচনা করে কিংবা প্রচুর বিচার বিশ্লেষণ করলেই অর্থনীতিতে সূচকের উন্নতি হবে এ কথা মনে করার জন্য, অর্থনীতি অর্থনীতির মতো চললেই তার যা হয়। বিষয় এটাই যে সকলকে সচেতন, সতর্ক এবং সংস্কারমুখী যে প্রবণতাগুলো, পথগুলো, পদক্ষেপগুলো, সেগুলোতে স্থিতিশীল থাকতে হবে এবং সেই পথে এগিয়ে যাওয়ার পথে থাকতে হবে। এটাই স্যার, আর্থিক খাতে যে স্যারের কাছে যে জিনিসটা জানতে চাইছিলাম, যে আর্থিক খাতের যে অবস্থা, স্যার বিশৃঙ্খলা শব্দটির ব্যাপারে স্যারের হয়তো আপত্তি আছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে যদি ব্যাংকিং খাতের অবস্থা আপনি গত কয়েক বছরে দেখেন যে কিছুদিন পরপরই কিন্তু নতুন একটা সমস্যা সামনে চলে এসেছে এবং পুঁজিবাজারের সমস্যা তো রয়েই গেছে। এই দুটোর সাথে যদি আপনি মানে মিল খুঁজে পাওয়া যায়, স্বাভাবিকভাবেই পুঁজিবাজার ক্রমাগত পড়ছে আর এইদিকে মানুষের সঞ্চয় জমা হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো ব্যাংক দিতে পারছে না, বিনিয়োগ করতে পারছে না। তো এই অবস্থায় আসলে আমাদের তো বিনিয়োগটা এই দুটা জায়গা থেকেই আসে। আমি বলবো যে যদি আমরা ম্যাক্রো লেভেলে চিন্তা করি, তো ম্যাক্রো লেভেলে যে ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো আছে, জিডিপি গ্রোথ থেকে শুরু করে এক্সপোর্ট গ্রোথ থেকে শুরু করে, এগুলো মোটামুটি সন্তোষজনক কিন্তু, এবং সেদিক থেকে আমাদের মনে রাখতে হবে ইটস এ প্রাইভেট সেক্টর লেড ইকোনমি। সুতরাং প্রাইভেট সেক্টর ভালো করলেই ইকোনমিক গ্রোথ হবে, এখানে সরকার শুধুমাত্র সাপোর্ট দিয়ে যাবে, এটাই হচ্ছে মূল কথা। তো সেদিক থেকে কিন্তু রপ্তানি বেড়েছে, জিডিপি বাড়ছে, প্রোডাকশান বাড়ছে, এগ্রিকালচার সেক্টর অত্যন্ত ভালো করছে। এইসব দিক থেকে বিবেচনা করলে আমরা বলে আসছি যে আর্থিক একটা প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু যে দুর্বলতাগুলো রয়ে গেছে, যেটা মজিদ সাহেব বললেন, যে আমাদের বোধহয় এবছর রেভিনিউ টার্গেট 1,76,000 কোটি টাকা। এটা আমরা আগে প্রথম থেকে বলে আসছি এটা খুব বেশি অ্যাম্বিশিয়াস, এবং এখন আর মাত্র কত 3 মাস আছে, এখন মনে হচ্ছে যে ওই আমাদের যে একটা ভয় ছিল যে টার্গেটটা মিট করতে পারবে না, সেটাই হয়তো বাস্তবে দিকে যাচ্ছে, এবং হয়তোবা এই যে রাজস্ব টার্গেট এটাকে রিভাইজ করার প্রয়োজন হতে পারে,
এবং এডিপি কিন্তু অলরেডি একটা রিভিশনের কাছাকাছি চলে এসছে, 9,000 কোটি টাকা এডিপি কমায় দেওয়া হচ্ছে। জি, যদিও প্রকল্প আবার বাড়িয়ে দেওয়া হচ্ছে, 246টা প্রকল্প বোধহয় বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ওভারঅল সাইজটা কিন্তু মূল এডিপিতে 9,000 কোটি টাকা কমানো হচ্ছে। অর্থাৎ রেভিনিউ হচ্ছে না, আবার এডিপিও হচ্ছে না, ব্যালেন্সটা কিন্তু আবার চলে আসছে একটা। এই যে এটা মূল সমস্যা হচ্ছে, একটা হচ্ছে যে রিসোর্স কনস্ট্রেন্ট আমাদের হচ্ছে, রাজস্ব আদায় সঠিকভাবে হচ্ছে না, আবার এডিপি বাস্তবায়নে আমাদের যে সক্ষমতা সেখানেও আমাদের সমস্যা আছে। এই দুটো মিলে কিন্তু এডিপিটা বাস্তবায়ন হচ্ছে না, এবং এডিপি বাস্তবায়ন না হলে যে প্রবৃদ্ধিতে এফেক্ট করে এটা আমরা জানি। আর দ্বিতীয় যে প্রশ্নগুলো আপনারা করলেন, যে ফোকাসড প্রশ্ন, ব্যাংকিং সেক্টর এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড অল দ্যাট, এখানে একটা জিনিস হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক সব ইন্ডিকেটর ভালো হলেও আমাদের যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, এটা কিন্তু একটা স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। আমার মনে হয় 21 থেকে 22% অফ জিডিপি বা এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এইখানে যদি আমরা একটা উন্নতি করতে না পারি, কারণ ধারণা করা হয়েছিল যে এডিপি সাইজ বাড়লে এটার একটা ইম্প্যাক্ট প্রাইভেট সেক্টর গ্রোথেও পড়বে, কিন্তু সেই প্রাইভেট সেক্টর বিনিয়োগে কিন্তু সেই ইম্প্যাক্টটা হয়তো পড়ছে না। বিবিধ হয়তো কারণ আছে এর, সেটা এখন আলোচনা করতে যাচ্ছি না। কিন্তু এই ইনভেস্টমেন্ট যেহেতু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেহেতু গ্রো করছে না, সুতরাং ডিম্যান্ড ফর মানি সেটা আমাদের আশানুরূপ হচ্ছে না। এর কারণে আমরা দেখছি ব্যাংকিং সেক্টরে প্রচুর অলস টাকা পড়ে আছে, কারণ প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিম্যান্ডটা আশানুরূপ বাড়ছে না। এইখান থেকে একটা মূল সমস্যা, অর্থাৎ প্রাইভেট সেক্টরে ব্যাংকগুলোকে রেডি হয়ে আছে টাকা দেওয়ার জন্য। এটা এখন উল্টো হয়েছে, আগে ব্যবসায়ীদেরকে ঘুরতে হতো অর্থ পাওয়ার জন্য, ঋণ পাওয়ার জন্য, এখন ব্যাংকগুলোই ঘুরছে অর্থ ঋণ দেওয়ার জন্য। এইটা পুঁজিবাজারের উপরে যে এফেক্টটা হতে পারে, সম্ভাবনা থাকে, যে একজন এন্টারপ্রেনিয়র যখন দেখে যে হি হ্যাজ ইজি অ্যাক্সেস টু ক্রেডিট ইন ব্যাংক, তখন সে এত কষ্ট করে 1 বছর 2 বছর চেষ্টা করে অ্যাকাউন্টস তৈরি করে, ট্রান্সপারেন্সি নিয়ে এসে, কর্পোরেট গাইডেন্স গভর্নেন্স নিয়ে এসে কেন সে পুঁজিবাজারে আসবে? সুতরাং ইনভেস্টমেন্ট পিক আপ যদি না করে, ইনভেস্টমেন্ট পিক আপ করলেই প্রাইভেট সেক্টরে যে প্রাইভেট ব্যাংকগুলোতে যে অলস টাকা পড়ে আছে এটা থাকবে না। তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি দ্বিতীয় যে অল্টারনেটিভ পুঁজিবাজারের দিকে ঝুঁকবে। সেই অবস্থায় কিন্তু গত 1 বছরে ছাড়ে সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। সেটা হতে হলে কিন্তু প্রাইভেট সেক্টর গ্রোথটা, বিনিয়োগটা বাড়তে হবে, যেটা ত্বরান্বিত হচ্ছে না। এটা কিন্তু একটা মূল একটা সমস্যা, যেটা আমার মনে হয় না অ্যাড্রেস হচ্ছে প্রপারলি। দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলা শব্দটা উনি বলেছেন যে এটা বেশি একটু স্ট্রং ওয়ার্ড হয়ে যাচ্ছে, হতে পারে। তবে এটা ব্যাংকিং সেক্টরে যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, এটা তো আমাদের স্বীকার করতে হবে। কারণ আমরা সোনালী ব্যাংকের এক্সাম্পল জানি, বেসিক ব্যাংকের মতো একটা ভালো ব্যাংকের 2-3 বছরের মধ্যে কি ঘটনা ঘটেছে আমরা জানি। আমরা ইদানিং সেন্ট্রাল ব্যাংকের অর্থ কিভাবে চলে গেল যে এগুলো জানি। তো ইভেন প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো বিসমিল্লাহ গ্রুপ ট্রুপ এই সমস্ত আপনি জানেন যে বেশ কিছু ডিফল্ট চলে গেছে, এবং ব্যাংকে যে ডিফল্ট কালচার সেটা আদৌ কমছে বলে মনে হচ্ছে না। যেটা এনপিএল বলে বা নন পারফর্মিং লোন, সেটাও কিন্তু খুব একটা কমের দিকে আসছে না। এই সব কিছু মিলিয়ে ব্যাংকিং সেক্টরে কিন্তু প্রফিট যেভাবে হচ্ছিল 4-5 বছর আগে, সেটা কিন্তু হচ্ছে না বর্তমানে। এবং আমরা এর পরেও আছে কি ব্যাসেল 2 এবং এখন বর্তমানে ইমপ্লিমেন্টেশন ব্যাসেল 3, এটার নিয়ম অনুযায়ী আমাদের যে প্রভিশনিং রুলটা বাংলাদেশ ব্যাংক বেশি এনফোর্স করছে আর রিস্ট্রিক্ট করেছে। ফলে আগে যেখানে প্রভিশনিং না করে হয়তো প্রফিট দেখাতো, সেটা এখন আস্তে আস্তে কষ্ট হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। এই সব কিছু মিলে এর একটা প্রভাব ব্যাংকিং সেক্টরের উপর পড়ছে, এবং সেটা আমরা পুঁজিবাজারে কিন্তু একটা রিফ্লেকশন দেখছি। ব্যাংকিং সেক্টরের একটা খুবই একটা ধসের দিকে চলে গেছে। আমার মনে হয় যতটুকু যাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি গেছে, এতটা যাওয়ার কথা ছিল না। জি স্যার, এই অবস্থায় এটা তো সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তো এটা রিকভার করার জন্য সরকারের তরফ থেকে কিংবা এই সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছেন
যেসব অর্গানাইজেশন আছে তার যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের কি করণীয় এই মুহূর্তে? না, জনাব সিদ্দিকী যথার্থই বলেছেন। অ্যাকচুয়ালি আস্থার সৃষ্টির প্রশ্নটা, কেননা ব্যাংকিং সেক্টর এমন একটা সেক্টর, মানুষ কিন্তু মূলত বিশ্বাসের বিশ্বেই বাস করে। বিশ্বাসের ভিত্তিতেই ব্যাংক বা সব কিছু চলে বা কাজকর্ম, এবং সাথে সাথে তো অর্থনৈতিক নানান ইচ্ছা এবং এগুলো তো থাকেই। তো সেক্ষেত্রে ব্যাংকের সেক্টরে আমি আগে ওই বিশৃঙ্খল শব্দটার উপরে করতেছিলাম, কিন্তু আসলে কিন্তু দৃশ্যগতভাবে আস্থার উপরে একটা বিরাট আস্থার উপরে প্রভাবটা বেশি এসে যাচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ওই যে ক্রাউড আউট যে ইফেক্টটা আর কি, ওই যে ডিম্যান্ড সৃষ্টি হচ্ছে না, বা ডিম্যান্ড সৃষ্টি না হলে পর এখন ব্যাংক টাকা নিয়ে বসে থাকলে তো ওকে তো আবার তার ডিপোজিটরের কাছে তাকে টাকা ফেরত দিতে হবে, বা তার একটা লভ্যাংশ তাকে দিতে হবে। তো ফলে তার এই টাকাটাই কিন্তু আমাদের ওই যে ডায়াবেটিক রুগীর ওই যে ব্লাড সুগার বেড়ে গেলে 13-14 হলে যে অবস্থাটা হয়, সেই ধরনের অবস্থার ভিতরে কিন্তু সে পড়ছে, কারণ তার এক্সারসাইজ নাই, সে ভালো খাওয়া দাওয়া করতে পারছে না, তা সুতরাং তার তো ওই বার্ন হচ্ছে না তার ওই যে এটা। তা সুতরাং এখানেই করণীয় বিষয় এটাই হচ্ছে যে অর্থনীতিতে গতিশীলতা, ওই যে বলছি প্রাইভেট সেক্টরের বিনিয়োগের যত প্রকার প্রতিবন্ধকতা আছে বা ইনার্সি আছে বা যে আছে, সেগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। দিতে হবে এই জন্যই যে আমি ব্যাংকের সুদ কমাচ্ছি, ঠিক আছে, ওনাদেরকে আকৃষ্ট করার জন্য, কিন্তু আমি সুদ কমালে তো হবে না, আমার তো আবার ডিপোজিটরের কাছে আবার আমার ওই টাকাটা ফেরত দিতে হবে। সেই দেওয়ার জন্য সেটারও আমার একটা রাখতে হবে, আমার নিজের খরচ সহ। তো সেই জন্যই ইদানিং কালে আমরা যেটা লক্ষ্য করছি, এখানে একটা ব্যাপার আছে, এখানে স্প্রেড যেটা, ওই স্প্রেডটা কিন্তু ব্যাংক খুব একটা কমাচ্ছে না স্যার। ফরেন ব্যাংকগুলোর যে ব্রাঞ্চ আছে আমাদের দেশে, এগুলোর স্প্রেড কিন্তু এখন অনেক হাই। না, আর সে পারবে না। এবং এই কারণেই আমরা কিন্তু এবছরই লক্ষ্য করলাম যে সঞ্চয়পত্র একটি নিরীহ একটা প্রকল্প আর কি, সঞ্চয়পত্র, সেখানে দেখা যাচ্ছে প্রচুর, মানে যা এস্টিমেট করা হয়েছিল তার প্রথম 3 মাসে প্রায় কাছাকাছি তার বেশি গেছে। কিন্তু এইটা এর দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে এই সঞ্চয়পত্রের বিক্রি মানেই হচ্ছে ইট ইজ এ গভর্নমেন্ট বরোইং, পাবলিক বরোইং, তাই না? আর সেটা হাই ইন্টারেস্ট দিতে আর ইন্টারেস্টটা হাই। জি স্যার, একটা ফোন নিয়ে নিচ্ছি। এই ইন্টারেস্টটা হাই করলে দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কিছুদিন আগে একটা টেক্সটাইল আসছে 15 টাকা প্রিমিয়াম নিয়ে 25 টাকা, এখন সেটা 19 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে বিএসসি সেখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা এটা কি হচ্ছে? হ্যাঁ দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। এখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় বিএসসি সেখানে কি উদ্যোগ নিতে পারে, আপনি কি উত্তর দিবেন স্যার এই ব্যাপারে যদি বলেন? প্রশ্নটা এটা কি ছিল? মানে 25 টাকা ছিল, এখন 25 টাকা একটি টেক্সটাইল কোম্পানি এসেছে, অফার প্রাইস ছিল, সেটা এখন 19 টাকা ট্রেড হচ্ছে। বিএসসি কেন কিছু করছে না? আসলে বিএসসি এখানে কিছু করার আছে কিনা? এই মুহূর্তে তো বিএসসি কিছু করার নাই, অলরেডি এটা হয়ে গেছে। তবে প্রশ্ন করা যেতে পারে যে এটা কতদিন আগে এসেছে বাজারে? কয়েকদিন, মানে তো মাত্র কয়েকদিন আগেই যেটা 25 টাকায় ইস্যু প্রাইস ছিল, যেটা অ্যাপ্রুভ বাই এসএসসি, সেটার দাম 19 টাকায় পড়ে গেল। সুতরাং এই দায়িত্ব তো কিছুটা এসএসসিকে গ্রহণ করতে হবে, যে তারা কি আনরিয়ালিস্টিক্যালি প্রিমিয়াম ফিক্স করেছিল, এই প্রিমিয়ামটাকে এতটা ডিজার্ভ করে না, এটা এসএসসির দোষ দিলেও হবে না। প্রাইমারি অ্যাপ্লাই করেছেন শেয়ারে, তারও তো একটা দায় থাকে। সেটাই তো ইস্যুইং কোম্পানি, দি ইস্যু ম্যানেজার, যে অডিটর, ইভেন যারা এর সঙ্গে জড়িত ছিল বিভিন্ন ক্যাপাসিটিতে, আন্ডাররাইটার থেকে শুরু করে সবাই, প্রত্যেকেরই একটা দায়িত্ব ছিল, কিন্তু সমষ্টিগত দোষ শুধুমাত্র এসএসসির না। বাট আমার মনে হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে সম্ভবত যে প্রিমিয়ামটা দেওয়া হয়েছে এইটা পুনর্বিবেচনা করা উচিত ছিল। এই মুহূর্তে টেক্সটাইল কোম্পানি গত 5 বছরে সবচেয়ে বেশি এসেছে টেক্সটাইল কোম্পানি, এবং এগুলো প্রায় দেখছি যে আমরা প্রতি মাসেই হয়তো ডিএসসিসি নিউজ দিচ্ছে যে আগামীকালকে বা আগামী সপ্তাহে লিস্টেড হবে এটা, এবং ওটার কারণে কিন্তু বাজারে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, কারণ এখানে মানে অর্থের সরবরাহ কিন্তু খুব কম। স্যার একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমাদের সাথে কেউ আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মতিউর রহমান রাজা বলছি বরিশাল থেকে। জি বলুন। আমাদের প্রশ্নটা হলো যে আপনার যে পুরান যে মালগুলি আছে, সেই মালের যেরকম আয়রন স্পিনিং এর ব্যাপারে যে মামলা শুনানি হওয়ার কথা ছিল সেখানে। জি দর্শক, বুঝতে পেরেছি যে স্যার আয়রন স্পিনিং এটার একটা মামলা চলছে, এবং এখানে অনেক বিনিয়োগকারী আটকে আছেন।
এই মামলাটা সুরাহা কবে হবে এটা আসলে কি কারো উত্তর এটা কি কোনো স্পেসিফিক প্রশ্ন দেওয়া থাকে? এটা কোনো স্পেসিফিক কোম্পানিকে প্রশ্ন স্যার আমরা যদি ফুয়েল প্রাইস দেখি, আমরা একটা সবশেষ যেটা শুনলাম যে এটার দাম কমানোর একটা উদ্যোগ, তিনটা ধাপে কমানোর একটা উদ্যোগ নিচ্ছে। স্যার এই ব্যাপারে যদি আপনি বলেন যে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ফুয়েল প্রাইস অনেক দিন ধরেই কমেছে। না, এটা তো অনেক আগের থেকেই এটা একটা যৌক্তিক ছিল। যেমন আমাদের দেশে ফুয়েল প্রাইস বহুদিন থেকেই তো আমাদের সরকারকেই আমাদেরকে সাবসিডি দিয়েই রাখতে হতো বা দেওয়া হতো আর কি। হয়তো 32 টাকা দাম, আমাকে 50 টাকায় হয়তো ধরতে হতো, সাবসিডি দিতে হতো, কারণ সবসময় এটা গ্রোয়িং এবং খুব উপরে ছিল বলে। কিন্তু যখন থেকে দেখা গেল যে দামটা কমে যাচ্ছে বা কমে গেছে, তো তখন তো আমারও তো ক্রয় মূল্য তো নিশ্চয়ই কমে গেছে। কিন্তু আমি সেই আগে এতে এই জন্যই এই ধারণাটার থেকে অনেক দিন ধরে কথা হচ্ছিল, কিন্তু সেটা সরকারের সিদ্ধান্ত নিতে বা এনার্জি কমিশনের সিদ্ধান্ত নিতে তাদের অনেক গণশুনানি ইত্যাদি করে, গণশুনানির বিষয়টা যখন দাম বাড়ানো আসে তখন কিন্তু খুব তাড়াতাড়ি আসে। যেমন ইলেকট্রিসিটি প্রাইস আমরা দেখেছি কয়বার বেড়েছে। আপনি 2013-তে সবশেষ ফুয়েল প্রাইস বেড়েছে, তারপরে কমানোর ব্যাপারে এত দিনেও মানে এনার্জি রেগুলেটরি কমিশন কিছু করতে পারে না। এটা আমাদের সংস্কৃতির একটা এখানে বোধহয় একটা সরকারি যুক্তি হচ্ছে যে এই সেক্টরে আগে ভর্তুকি দেওয়ার ফলে অ্যাকুমুলেটেড লস এত বিশাল পরিমাণ হয়ে গেছে যে এখন তারা কিছু মুনাফা করে ওই অ্যাকুমুলেটেড লসটাকে কভার আপ করার চেষ্টা করছে। কিন্তু এটা একটা সীমা আছে। এটাতে একবারেই সব লস আমি কভার করে দেবো, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা হলো না। আমার মনে হয় সরকার, আমি দেখলাম যে 3টা ফেজে দাম কমানোর একটা প্রচেষ্টা নিয়েছে। আমার মনে হয় এটা একটা শুভ উদ্যোগ, কিন্তু দাম কমানো বাই ফেজেস, এটা বাই ফেজেসই আমার মনে হয় হওয়া উচিত। আস্তে আস্তে একটু কমে দেখি, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বাড়ার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। সেক্ষেত্রে ন্যাশনাল বেসিসে 2টা বা 3টে স্টেপে যদি দামটা কমিয়ে ন্যাশনাল হতে নাই, এটা কিন্তু ওভারঅল ইকোনমির উপরে এটা একটা ভালো এফেক্ট পড়বে বলে আমার মনে হয়। কারণ এটা ফেজই হওয়া উচিত, কারণ একটা অ্যাবজর্ব করতে দিতে হবে। কারণ একজন একটা ইনভেস্ট করেছে, সে একটা দামের সাথে তাকে যদি হঠাৎ আমি বলি যে 40 টাকা কম, তো তখন ওইটা কিন্তু অ্যাবজর্ব করতে অসুবিধা হয়। সেই জন্য ফেজে ফেজে এটা করা হচ্ছে। এটা হ্যাঁ, এটা আরও আগেই হয়তো হতে পারতো, কিন্তু নিশ্চয়ই এটা পরীক্ষা নিরীক্ষা করে তারা করেছেন। আমরা এটাকে অত্যন্ত পজিটিভ। গত 2 বছরে যা প্রফিট করেছে ফুয়েল থেকে, সেটা তো যত লোকসান আগে ছিল সব তো কাভার হয়ে যাওয়ার কথা এবং প্রফিট হওয়ার কথা। আপনার এইখানে আরেকটি বিষয় আছে যে যে লোকসান যত তার দিয়েছে তার চেয়ে বেশি কিন্তু এখান থেকে চুরি, অপচয়, এইগুলো সেটা আলাদা, সেটা তো সব সেক্টরে আমাদের আছে। সেখানে একটা চুরি অপচয় নিশ্চয়ই এখানেও হয়তো কিছু আছে, কিন্তু আমার ঠিক ফিগারটা জানা নাই যে পুরা লসটা কভার করেছে কি না, সেটা না জেনে আমি বলতে পারছি না। কিন্তু যেটাই হোক না কেন বাই ফেজেসই কমা উচিত। বা আরেকটা ব্যাপার সেখানে প্রাসঙ্গিক, সেটা হলো গভর্নমেন্ট বিপুল পরিমাণ লস দিয়েছে সেটা ঠিক, বাট অ্যাট দ্য সেম টাইম এই অয়েল এক্সপোর্ট থেকে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করেছে, সেই কথাটা আমরা বলছি না, সেটা তো হিসেবে আসছেই না। এখানে ওই ট্রান্সপারেন্সির প্রশ্নটা এসে যায় স্বাভাবিকভাবেই। কারণ আমি যদি বলি যে ভর্তুকি যেটা, সেটাও তো এই অর্থনীতিকেই দিতে হয়েছে, অর্থাৎ পাবলিক সেক্টর গভর্নমেন্ট বাজেট থেকেই। আবার ওখান থেকে যদি কাভার আপ হয়েও থাকে তাহলে সেখানে ঠিক ততটা সাশ্রয়, ততটা স্বস্তি, ততটা এখন এই স্বস্তিটা দৃশ্যগোচর হচ্ছে কিনা হিসাবের ব্যাপার, ট্রান্সপারেন্সির ব্যাপার। এটা যদি মনে হয় লোকের ভিতরে একটা ধারণা হতেই পারে, আপনি বাড়াবার সময় তখন দেখি খুবই স্যার এই অবস্থায় রেমিটেন্সের দিকে যদি তাকান, স্যার রেমিটেন্সের যে আমাদের যে এখন যে পরিমাণ রিজার্ভ, যে পরিমাণ কেন্দ্রীয় ব্যাংক থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের রিজার্ভ প্রতিনিয়তই বাড়ছে, প্রতিনিয়তই রেকর্ড হচ্ছে, এই রিজার্ভটা স্যার দিয়ে কি হবে? না, একটা হচ্ছে রেমিটেন্সের বিষয়টাও যদি স্যার একটু বলেন, রেমিটেন্সের ব্যাপারে যদি রেমিটেন্সে তো এখন বোধহয় গ্রোথ খুব একটা হচ্ছে না, হ্যাঁ নেগেটিভ একটা দেখা যাচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো এটা নিয়ে একটা শঙ্কার কারণ আছে। কারণ বিভিন্ন দেশে হয়তো আর ফার্দার কতটুকু লোক নেবে না নেবে, মালয়েশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েও সেটা বাতিল হলো। আরও একটা ব্যাপার আছে, তেলের দাম পড়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে হয়তো তাদের অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে এটা, ফলে তারাও হয়তো যেভাবে লোক নিচ্ছিল সেটা হয়তো নিতে পারবে না। এইসব প্রভাব হয়তো ভবিষ্যতে আসতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও আসতে পারে। এই সব কিছু মিলিয়ে এখানে
খুব ব্রাইট একটা ফিউচার দেখা যাচ্ছে না। বাট আমরা যেটা বলছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন কত 28 হয়েছে গতকাল আবার $28 বিলিয়ন সামথিং হোয়াটএভার। এটা একদিকে একটা ভালো জিনিস যে আমার সাফিসিয়েন্টলি এটাকে টাকা স্টেবিলাইজ করতে হেল্প করছে, বা যারা বিদেশি বিনিয়োগকারী তাদেরকে একটা কুশন দিচ্ছে, সেফটি কুশন দিচ্ছে, এসব দিক থেকে ভালো। বাট খারাপ সাইডটা যদি আমি চিন্তা করি, তার মানে এই টাকাটা আমরা ফেলে রেখেছি, এই টাকাটা আমরা প্রপারলি ইউজ করতে পারছি না, ইউটিলাইজ করতে পারছি না, বিনিয়োগ করতে পারছি না, ইকোনমিতে অ্যাবজর্ব করতে পারছি না। এই দুটো দিকই আছে আর কি, একটা পজিটিভ সাইড, আবার একটা আমাদের ফেলিয়ারের জন্য রিজার্ভ বেড়ে যেতে পারে। বাট অন দি হোল আমার মনে হয় যে রিজার্ভ আমাদের একটা শক্তিশালী পর্যায়ে আছে, এবং এই অ্যাডভান্টেজটা আমাদের নেওয়া উচিত। সেখান থেকে আমরা জানি না, এখান থেকে আস্তে আস্তে যদি বিনিয়োগের দিকে এটা আসে, সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। বাট ইট হ্যাজ হেল্পড স্টেবিলাইজিং দি ইকোনমি আমার মনে হয়। স্যার আপনার কাছে আসবে একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে অতিথিদের কাছে, ওনারা বললেন যে তেলের দাম একবারে কমালে সেটা ঠিক হবে না। কেন বললেন একবারে কমালে কি এমন ক্ষতি হতে পারে? এটা তো স্বাভাবিকভাবেই এর প্রতিক্রিয়া তো সরাসরি বাংলাদেশের সমস্ত জায়গায় পড়বে, এফেক্ট তো সমস্ত জায়গায় পড়বে এবং ভালোর দিকেই হবে। কেন উনিরা বললেন? ধন্যবাদ আপনাকে স্যার এই প্রশ্নের উত্তরে। সুন্দরী, কারণ আসলে অ্যাডজাস্টমেন্ট, প্রাইস অ্যাডজাস্টমেন্টের একটা নির্ধারিত একটা সময় লাগে। যেমন একটা জিনিস আমি সবসময় একটা পারিবারিক বা হিসাব কষে রেখে দিয়েছি যে আমার এই হচ্ছে বাজেট বা এই হচ্ছে আমার কাজ। হঠাৎ দেখা গেল যে একটা পার্টিকুলার আইটেমে বা কোনো এক জায়গায় সেটা খুব ড্রাস্টিক্যালি একবারে অনেক নিচে নেমে গেল, তখন হয় কি অন্যান্য দামগুলোর সাথে, অন্যান্য সূচকগুলোর সাথে, অন্যান্য সহগগুলোর সাথে তখন আমার অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়। যেমন আমি বলি একটা জমির দাম আমি এটা ধরে নিয়েছি 5,000 টাকা করে কাঠা, কথার কথা বলছি, হঠাৎ করে দেওয়া গেল যে 1,000 টাকা। তো তখন আমার ওর সাথে ঠিক রেখে যে আমার অন্যান্য কাজগুলো, সেই কাজগুলোকে তখন অ্যাডজাস্ট করতে যেয়ে আমার সময় লেগে যেতে পারে। স্যার এখানে যদি আমি আপনাকে প্রশ্নটা এভাবে করি যে আপনি জমিটা বিক্রি করবেন 5,000 টাকা এবং সেটা দিয়ে আপনি ঢাকায় একটা ফ্ল্যাট কিনবেন, কিন্তু জমিটা বিক্রি করতে পারছেন আপনি 2,000 টাকা, ফ্ল্যাটের দামও 5,000 টাকাটা 2,000 টাকা হয়ে গেছে, তাহলে আপনার সমস্যা না, সেটা হয়নি তো, সেটা হবে না তো। স্যার ইন্টারন্যাশনাল মার্কেট আপনি যে দামে কিনছেন, যে দামে আপনি সবশেষ কিনেছিলেন $130 পার ব্যারেল, যখন আপনি 2013-তে বাড়িয়েছিলেন, আর এখন সেটা $28, তাহলে আপনার আর কত কমলে আপনার এই ব্যালেন্সটা হবে? না না না, এখানে এই 28 কিন্তু একদিনে আসে নাই, এটাও একটা ধাপে ধাপে এসেছে। আর একটা এখানে $50 নিচে গত তো 1 বছর না তা আছে, কিন্তু আমাদের এখানে আরো কয়েকটা জিনিস আছে। আমরা যে তেলটা কিনি, এটা কিন্তু আমরা সরাসরি নিজের নগদ পয়সা দিয়ে কিনি না। আমাদের এগুলো কিন্তু একটা বৈদেশিক চুক্তি বা এটা মানে টার্ন কি বেসিস বা আরও কি বলে সেটা দিয়ে ভিত্তি করা। যখন তার সাথে আমি যে কথার কথা আমি একটা সরকারের সাথে একটা তেল উৎপাদনকারী বা বিক্রেতাকারী একটা দেশের সাথে আমি 5 বছরের একটা চুক্তি করলাম যে তোমার কাছ থেকে আমি এই জিনিস নেব, এটা সে ক্রেডিট আকারে আমার দিচ্ছে। তো যেহেতু সে আপফ্রন্ট আমাকে ক্রেডিট আকারে দিচ্ছে, আমি তার সাথে একটা দামের আমি একটা চুক্তিবদ্ধ হয়ে আছি কিন্তু, এবং সবসময় যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে এই জিনিসপত্রের দামের ওঠানামারও একটা ওখানে একটা সমন্বিত একটা হিসাব এটা থাকে, কে কিভাবে এটা লস হবে, যেমন হঠাৎ দাম কমে গেলে কি হবে বেশি, তখন ওখানে একটা মধ্যবর্তী একটা দাম স্পেসিফিক করা থাকে এবং সেটা থাকে। সেটা দেখা যায় যে না চারিধারে হয়ে গেছে $28, কিন্তু আমার চুক্তিতে লেখা আছে ইন অ্যান অ্যাভারেজ ওটা $56, তো তখন সেটা করতে হবে। এগুলোর অনেক ধরনের বিষয় আছে। সেই বিষয়গুলো আমি ওর ভদ্রলোকের ওই কথার থেকে এটা ওই জন্য বলছি যে শুধু আমি ফুয়েল দিয়ে কী হচ্ছে, পরিবহন আর ওই কী খাত বা ক্ষেত্র, ওই পরিবহনের সাথে ওই যে জিনিসপত্রের দাম, তরিতরকারির দাম, তারপরে মানুষের পরিবহনের খরচ টরচ এগুলোর, তো ওর সাথে তো ওই যে লোক উৎপাদন করছে রাজশাহীতে, সে যদি হঠাৎ করে তার দেখা যায় যে এখানে তার দামটা এত পড়ে গেল পরিবহনের ক্ষেত্রে, মানে ফুয়েলের দামের কমে, তখন ওর সাথে ওইটা অ্যাডজাস্ট করতে সময় লাগে। এই জন্যেই আমরা সাধারণত ওষুধ দেয়, ডাক্তাররাও যে ওষুধ দেয়, সে কিন্তু হঠাৎ করে 105 ডিগ্রি জ্বরকে একেবারে 80 বা 98 ইয়েতে আনবার সে পদক্ষেপ জানে না, তাহলে ওর বডি ওটা হঠাৎ করে যে প্রসঙ্গটা আসছে এটা তো অনেক সময় হয়ে গেছে,
ইন্টারন্যাশনাল মার্কেটে যে তেলের দাম কমছে সেটা তো অনেক সময় হয়ে গেছে, এবং এটা নিয়ে কিন্তু কিছুদিন আগে আপনি গত বছর এটা নিয়ে কিন্তু মিডিয়ায় বেশ কথা হয়েছিল, তারপরও দেখছে যে এখানে কোনো মানে এটা গভর্নমেন্ট তার পলিসিতে আছে, তারপর আবার চুপ হয়ে সেটা আলাদা ইস্যু, সেটা আলাদা ইস্যু। না না, অনেক কথা হলো। আসলে হচ্ছে এটা ঠিক যে সরকার সাথে সাথে এর দাম কমায়নি, হয়তো কমানো উচিত ছিল, তার কারণ কমায়নি, এখান থেকে কিছু বাড়তি মুনাফা করার চেষ্টা করেছে। এটা তো আমাদেরকে অ্যাডমিট করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, এখন কমাতে তো প্রশ্ন হচ্ছে কমানো উচিত কিনা। সরকার কিন্তু মোটামুটি এখন মেনে নিয়েছে যে কমানো উচিত। প্রশ্ন হচ্ছে একবারেই কি একেবারে কমিয়ে ফেলবে, নাকি হোল ইকোনমির সঙ্গে এটা একটা সম্পর্ক আছে, নাকি আস্তে আস্তে একটা অ্যাডজাস্টমেন্ট টাইম দিয়ে 2-3 মাসে একটা অ্যাডজাস্ট করে কমায় ফেলবে, এটাই প্রশ্ন। সেখানে আমার মনে হয় যে মোদী সাহেব যেটা বলেছেন সেটা যথেষ্ট প্রাসঙ্গিক কথা। হ্যাঁ জি স্যার, যদি পুঁজিবাজারের দিকে স্যার একটু দিই আমরা শেষের দিকে, পুঁজিবাজারের অবস্থা দেখি কালকে হঠাৎ করে বাজার ভালোই আপ ছিল, 50 পয়েন্টের উপরে আপ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের। তো আজকে বাজার অনেক নেতিবাচক, বেশিরভাগ শেয়ারের দাম কমে গেছে এবং কয়েকটা হাতে গোনা কয়েকটা শেয়ারের দাম বেড়েছে এবং সূচকও স্বাভাবিকভাবে কমছে, লেনদেনও অনেক কমে গেছে। এই হঠাৎ করে একদিন কি কারণেই বাড়লো? গতকাল কোথায় ছিল একটা ওই যে তিতাস গ্যাসের একটা কি, তিতাস গ্যাস তো একটি নির্দিষ্ট একটি কোম্পানি, একটা ভূমিকা ছিল। আর আমার মনে হয় সোমবার আর মঙ্গলবার দুদিনের উত্থান পতনকে হঠাৎ করে ব্যাখ্যা করতে যাওয়াটা বোধহয় না স্যার, হঠাৎ করে অনেক দিন ধরেই পড়ছে, এটি স্বাভাবিক ঘটনা এবং বিনিয়োগকারী এটি মেনে নিয়েছেন যে প্রতিনিয়তই পড়বে। কিন্তু গতকালকে যে দেখলেন হঠাৎ করে যে নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাহলে এরকম হবে কেন? নিশ্চয়ই কোনো কারণ ছিল, নাহলে এত আপ হওয়ার কোনো কারণ নেই। এখন সেই কারণটা কি? বিনিয়োগকারীরা তো বুঝেছেন যে না, এই থেকেই সবাই বলছেন, আপনারা যারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন বা ছিলেন, আপনারা যারা বিশ্লেষণ করেন, সবাই বলছেন যে এই বাজার এত খারাপ হওয়ার কোনো কারণ নেই। তো তাহলে কালকে থেকেই আপ হওয়া শুরু করছে, হয়তো এটাই ধরে থাকবে। কিন্তু কালকে যেভাবে আজকে সেভাবেই ডাউন, মানে এই আচরণটা এক নম্বর হচ্ছে মোদী সাহেব যেটা বলেছেন, আমি এগ্রি করি যে প্রাত্যহিক বেসিসে এভাবে অ্যানালাইজ করা খুব কঠিন জিনিস। এটা বাড়া কমা যে ডেলি আমি অ্যানালাইজ করবো, ডেলি কারণ খুঁজবো, এটা একটা কঠিন জিনিস। বাট আমার হ্যাভিং সেড দ্যাট, গতকাল যে হঠাৎ করে কেন উঠেছিল, এটা পিছনে বাজারে যারা খুব বেশি সংশ্লিষ্ট তারা হয়তো বলতে পারবেন। হয়তো কোনো ধরনের গুজব ছিল, হয়তো কোনো ধরনের ঘটনাকালকে ঘটেছিল যাতে এক্সপেকটেশন হাই হয়ে গিয়েছিল, পরে দেখা গেছে যে না, ওটা ঠিক হয় নাই। এটার পিছনে এমন হতে পারে কিছু ম্যানিপুলেটরও কাজ করেছে, গুজব ছাড়া আমি জানি না ঠিক। বাট একটা জিনিস ঠিক যে এখন বাজারটা সাস্টেইন কয়েকদিন ধরে গ্রো করতে পারছে না, এটা আমি খেয়াল করছি। তার কারণ বাজারের প্রতি যারা বিনিয়োগ করে তাদের আস্থাটা এতই কমে গেছে যে সামান্য কিছু দাম বাড়লেই একটা তাড়াতাড়ি তারা প্রফিট টেকিংয়ে চলে যায়, যে তাও কিছু তো পাই। তো আমার মনে হয় এই কারণে বাজারটা হয়তো গতকাল বেড়েছে, আজকে সবাই প্রফিট টেকিংয়ে দিয়ে গেছে, যে হোয়াট এভার প্রফিট, সামান্য কিছু হলেও তো একটা প্রফিট পাচ্ছি, এতে সেল প্রেশার হয়তো বেড়েছে, বায়ার কমে গেছে, এই কারণে হয়তো আজকে ফল করেছে। কিন্তু গতকাল কেন বাড়লো হঠাৎ, এটা আমি ঠিক জানি না, হয়তো বাজারে যারা ইনসাইডার বলতে পারবে। একটি স্যার গুজব না, কিছুটা আংশিক সত্য। সেটা হচ্ছে যে গত পরশুদিন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নবনির্বাচিত পরিচালক রকিবুর রহমান, তারা গিয়েছেন বাণিজ্যমন্ত্রীর কাছে যে এক্সপোজার লিমিটের যে টাইম বাড়ানোর বিষয়টা নিয়ে। বাণিজ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে কথা বলেছেন, সেখানে গভর্নরও ছিলেন এবং গভর্নর একটি কথা মানে নীতিগতভাবে উনি মেনে নিয়েছেন যে না, এটা টাইম এক্সটেনশন করা উচিত। এবং গতকালকে রকিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি, যদিও এখনো তথ্য প্রমাণ তেমন নেই, জানতে পেরেছি যে এইটার টাইম এক্সটেনশনটা হচ্ছে, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। না, ইট ইজ এ ডেভেলপমেন্ট রাইটলি। আমরা চিটাগং স্টক এক্সচেঞ্জও আজকে ওই গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ যেভাবে চিঠি দিয়েছে, আমরা অলরেডি, আমি নিজেও গভর্নর মহোদয়ের সাথে আমার কয়েকদিন আগে দেখা হয়েছে, আমরা এটা ভিতরে কাজ করছি বা বলছি, যে কারণ যেহেতু এর আগে একটা কথা বলা হয়েছে। স্যার আমি যদি একটু আপনাকে স্যার একটু ধরতে চাই এই বিষয়ে, ধরা বলতে আপনাকে কিছু জানতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে পরিচালনা পরিষদ আছে এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের নেতৃত্বে আপনি আছেন, সরকারের কাছে এক্সেসটা আপনার বেশি থাকার কথা। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ কালকে চিঠি দিল, আপনারা আজকে কেন দিলেন? আপনারা
পরশুদিন দেন নাই কেন, মানে একদিন আগে, যেটা আপনাদেরই আগে থাকার কথা? না না, এটা এখানে ব্যাপারটা বুঝতে হবে। এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে ওদের একটা প্রতিনিধির, যেটা আপনি বললেন অর্থমন্ত্রী এবং সেইটার থেকেই এটা আসছে। আমাদের কিন্তু এইভাবে কে আগের দিন চিঠি দিল আর কে পরের দিন বিষয়টা চিঠি হচ্ছে দিল যে না। স্যার অথচ আমরা একসাথেই- আপনার আমরা মানে একসাথেই এটাই করছি। আপনি চেয়ারম্যান হিসেবে আপনি যেহেতু দায়িত্বে আছেন, আপনার কিন্তু যাওয়ার এক্সেসটা আমি মনে করি বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি, তার সম্মান রেখেই বলছি, তার চেয়ে কিন্তু আপনার যাওয়ার সুযোগটা বেশি। এই ব্যাপারে আপনার প্র্যাকটিক্যাল নলেজও ছিল, আপনি এই সেক্টর নিয়েই কাজ করেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কেন উদ্যোগটা আগে নিচ্ছেন না? আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেক চেষ্টা করছেন আপনাদের লেনদেন বাড়ানোর বিষয়, আপনি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করে যাচ্ছেন আমি যতদূর জানি, কিন্তু এটা বাড়ছে না কেন? মানে একটা স্টক এক্সচেঞ্জ তার লেনদেন হবে 15 কোটি টাকা, এইটা মানে সেখানে তো এমপ্লয়ীদের স্যালারি দেওয়াটাই টাফ হয়ে যাচ্ছে। সেটা গত এখন মোটামুটি ইন অ্যান এভারেজ 28-30 হচ্ছে, সেটা প্রথমে। বাট আমরা উদ্বিগ্ন বা এই বিষয়টা নিয়ে। আমরা গতকালও ট্রেড হোল্ডারদের সাথে আমি বসেছিলেন, বসেছি। আমি নিজে কালকে আইসিবিতে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং এমডির সাথে দেখা করেছি, কথা করছি। আমরা চেষ্টা করছি, কিন্তু ওই যে বললাম না, বাজারের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি মানে আজকাল করছি তা না, এটা আগে থেকে করছি, করে আমরা এটা চেষ্টা করার এর নানান ধরনের অনুষঙ্গ থাকে। আমরা হয়তো শুধু একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে কথা বললে তো না, এটা চেষ্টা করা। স্যার আমি যদি আমরা এই বিষয়টা বিশেষ করে এই যে এক্সপোজার যে বিষয়টা, এটা কিন্তু আমরা দুইটা স্টক এক্সচেঞ্জই আমাদের তরফ থেকে যেটুকু করা উচিত আমরা কিন্তু সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি বা যেভাবে হোক আমরা করে যাচ্ছি, এবং এই ব্যাপারে কোনো করে যাচ্ছেন। তবে আমি মনে করি ওই যে না শুধুমাত্র একটা চিঠি লিখছেন বা মনে দেখা হয়েছে তাতেই কালকে হয়েছে, এটা কিন্তু একমাত্র কারণ না। স্যার আপনার ট্রেডের ব্যাপারে যদি একটু আসি, স্যারকেও সেই প্রশ্নের ব্যাপারে একটু মন্তব্য করতে বলবো, যে এই আপনাদের এখানে বোর্ডে যারা আছেন বা এইসব মিটিংয়ে যারা কথা বলেন, যারা ডুয়েল মেম্বার, তাদের বেশিরভাগই সিএসসিতে ট্রেড করেন না, কিন্তু তারা দেখা যায় যে বোর্ডে থাকেন কিংবা যে কোনো মিটিং হলে তারাই বেশি কথা বলেন, ভূমিকা রাখেন, এবং এটা আপনি ভালো করে জানেন। তো এই ব্যাপারে আসলে তাদের কি দায়বদ্ধতা থাকে না যে তাদের সিএসসিতে ট্রেড করার? না, সেই কথাগুলোই তো তাদের সাথেই হচ্ছে, আমাদের নানানভাবে ডায়ালগ হচ্ছে, কিন্তু এর কিছু টেকনিক্যাল বিষয় থাকে, সবকিছু হয়তো এখানে বলা বা আমরা এইভাবে এখানে বলতে চাচ্ছি না বা বলছি না, কিন্তু এটা ঠিক যে উই আর কনসার্নড এন্ড ইট হ্যাজ টু বি ওভারকাম, এটা ঠিক। স্যার সময় শেষ, স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আশা করছি পুঁজিবাজারের উন্নয়ন হবে, প্রতিদিনই আশা করছি, কিন্তু আসলে হচ্ছে না। তবে আমরা আশাবাদী একদিন ঠিকই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, ব্যাংকিং সেক্টরে যে সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, এবং এই আর্থিক খাতের সাথে যারা সংশ্লিষ্ট তাদের ভাগ্যের উন্নয়ন হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।